সচিব নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বললেন নবনিযুক্ত সিইসি। পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নেব, যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে। নিরপেক্ষ স্বচ্ছ ভূমিকা দেখতে চান রাজনীতিবিদরা। জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে, সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে। জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা কোনোদিন খর্ব করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন তারা করবে। সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। সংস্কার শেষে 26-এর মাঝামাঝিতে হতে পারে জাতীয় নির্বাচন। লন্ডনে উপদেষ্টা শাখাওয়াত হোসেন। ফর্মগুলো আমরা এন্ড অফ দিস ইয়ার পাই, এগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি 3 months or 6 months, either it will be the mid 2026, earlier could be the end of that. That's my own opinion. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী বললেন ডক্টর ইউনূস। ডিসেম্বরে ঢাকা নয়াদিল্লি পররাষ্ট্র সচিবদের বৈঠক। জুলাই আগস্টের আত্মত্যাগ সামনে রেখে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই তিনি করবেন। 2014, 18 এবং 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যেন না হয় তাও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সিইসি। সাবেক আমলা, বিচারক ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নতুন ইসি গঠন করে বিকালে প্রজ্ঞাপন জারি করে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সিইসি ও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে 4 জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই আগস্টে কত লোক প্রাণ দিল। প্রথম প্রতিক্রিয়ায় জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন নবনিযুক্ত সিইসি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। আমি একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। এইটা দিতে গেলে কি কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে আগে গিয়ে বসে। এটা আমি বোঝার চেষ্টা করব আগে যে কি কি কোন কোন জায়গায় হাত দিলে আমি এই কাজটা করতে পারবো। তা আমি সৌভাগ্যবান বলবো একদিক থেকে যে আমাদের একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং আন্ডার অ্যাবল লিডারশিপ অব মিস্টার বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার, ওনারা বিশেষজ্ঞ মানুষ। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতে যা যা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি। যেখানে যেখানে হোলস থাকবে সেই হোলসগুলো প্লাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব এটা হবে আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব, যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। সেটাই হবে আমার কমিটমেন্ট। 2014, 18 ও 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যাতে আর না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান নবনিযুক্ত সিইসি। আহত হলো, নিহত হলো। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো রকম প্রভাবিত না হয়ে নতুন কমিশনের নিরপেক্ষ আর স্বচ্ছ ভূমিকা দেখতে চান রাজনীতিবিদরা। নতুন নির্বাচন কমিশন দেশের জনগণের ভোটের প্রত্যাশা পূরণ করবে, সততার নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা। নতুন নির্বাচন কমিশন সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই। গত 3টা নির্বাচন কমিশন তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না, ব্যর্থ হয়েছে। তারা অনেক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছে। তো আমি আশা করব যে সেই ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য যা করা দরকার সেটা করবে। কারো কোনো রকম
মানে প্রভাবে প্রভাবিত না হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা এটা যাতে কোনোভাবে কেউ কোনোদিন খর্ব করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন তারা করবেন। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে এবং সকল পর্যায়ে জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে। সকল জনগণের অংশগ্রহণে নির্বাচনের এবং সেই নির্বাচন আমরা প্রত্যাশা করি, জনগণ প্রত্যাশা করি। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময় হতে পারে জাতীয় নির্বাচন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক সম্মেলনে এমন কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডসে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ। এতে 5 আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা। এই সময় অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। It will be the mid 2026. Earlier could be end of that. That's my own opinion. It's not opinion that I'm giving you of the cabinet. And that's what individually everybody is talking about. শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবেই তাকে ফিরিয়ে আনা হবে। সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। That will be told by Law and Parliamentary Affairs Advisor. সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান সরকার দলীয় এমপি ডক্টর রূপা হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন বেগম জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, জুলাই অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী। একই ফ্রেমে এ সময়ের সবচেয়ে শক্তিশালী 2 ব্যক্তি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর একজনের ঘাড়ে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব, শিক্ষার্থী জনতার আন্দোলনের পর আরেকজন ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন। সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে দীর্ঘ 12 বছর পর যোগ দিলেন তিনি। বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কুশল বিনিময়ই বলে দেয় বাংলাদেশের রাজনীতির অনেক কিছু। বিকাল 4টার কিছু আগে অনুষ্ঠানস্থলে আসেন বেগম জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথিসহ অনেকেই। সেখানে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সরকারের উপদেষ্টারা। পরে ডক্টর ইউনূস চলে যান মূল মঞ্চের দিকে, বেজে ওঠে জাতীয় সঙ্গীত। সেখানে বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে এখানে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। ডক্টর ইউনূস আরও বলেন, জুলাই বিপ্লবে মানুষের পাশে থেকে সেনাবাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে
আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পরে দেশের সব রাজনৈতিক দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা মেতে ওঠেন আড্ডায়। দেখা করেন সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। সেখান থেকে বেগম জিয়া রওনা হন গুলশানের উদ্দেশ্যে। অসংখ্য ভক্ত অনুরাগী ঘিরে ধরেন তাকে। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন বেগম খালেদা জিয়া। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়াকে বিদায় দেন। 12 বছর পর যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছিলেন অনুষ্ঠানে, আবার একই মঞ্চে দেখা গেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের ছিল সম্প্রীতির পরিবেশ। আলোচনা বলছেন এমন সম্প্রীতির গড়ে উঠুক আগামী বাংলাদেশ। নাসির সালিহি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধিত অধ্যাদেশে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে একথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ছিল অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে। বলা হচ্ছিল সংশোধিত ট্রাইব্যুনাল আইনে রাখা হবে এমন বিধান, কিন্তু সংশোধনের পরও আইনে রাখা হলো না এরকম কিছুই। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন ও গণপূর্ত উপদেষ্টা। কেন রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি জানতে চাইলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্যই এমন সিদ্ধান্ত। একই কারণে কিছু কিছু ক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধানও যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। বিষয়টিকে ইউনূস সরকারের বোধোদয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণাও দেন তিনি। ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। এদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই ব্রিটিশ আইনজীবী ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চাইলেও তখন তাকে ঢাকায় প্রবেশ করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, আমলা, পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আর বাণিজ্যের খবর। প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে কোনো খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস। তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। অথচ সংশ্লিষ্টরা বলছেন এই সনদ দিতে বাধ্য তারা। অর্থনীতিবিদদের সংখ্যা প্রবাসীদের ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ। আর অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঈন সুমনের সহায়তায় সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করি, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছে এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্স টাকা এসছে, অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই।
গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয়, তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে, এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশ ও ইসলামের কল্যাণে কাজ করতে চান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করা হাফেজ আনাস মাহফুজ এবং আবু জর গিফারি দেশে ফিরে বিমানবন্দরে হাজারো জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। এ সময় বিশ্ব দরবারে বারবার লাল সবুজের পতাকা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। সকাল থেকেই ব্যানার, প্লাকার্ড ও ফুল হাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে হাজারো মানুষ। বিশ্বজয়ী 2 মাদ্রাসা শিক্ষার্থীকে এক নজর দেখতে এত আয়োজন। কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ। একই প্রতিযোগিতায় কেরাত শাখায় তৃতীয় হন বরিশালের আবু জর গিফারি। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তারা। তাদের দুজনের এমন কৃতিত্ব একাধারে আনন্দিত ও গর্বিত করেছে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের। কুয়েতের মতো একটি দেশে আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নয় 2টি গ্রুপেই পুরস্কার পেয়েছে, এজন্য আমরা অনেক আনন্দিত। আরব দেশকে পিছনে ফেলে দেয় এটা কিন্তু বড় ধরনের ছোট কোনো বিষয় না, অনেক বড় একটা বিষয়। এই অর্জন হচ্ছে আমাদের লাল সবুজের অর্জন। আনাস এবং আবু জর গিফারির এই অর্জনে খুশি তাদের পরিবার। আন্তর্জাতিক অঙ্গনের এই প্রাপ্তি দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অবদান বলে দাবি শিক্ষকদের। দেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য, বহির্বিশ্বে বাংলাদেশের পরিচয় পরিচিতির জন্য আমার ছেলেরা কাজ করবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যে উন্নত, বহির্বিশ্বে তারা বারবার পুরস্কার ছিনিয়ে নিয়ে আসতেছে, বহির্বিশ্বে বাংলাদেশের নামকে তারা এই শিক্ষা ব্যবস্থার নামটাকে উজ্জ্বল করতেছে, এটা অন্য কোনো শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই। ভবিষ্যতে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করার প্রত্যয়ে সকলের কাছে দোয়া চান বিজয়ী দুজন। কিরাত বিভাগে যে বিভাগে আমি অর্জন করেছি সেই বিভাগে ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ধারাবাহিকভাবে ভালো করবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখছি। দোয়া করবেন আমি যেন সামনে আরো ভালো করতে পারি, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার উস্তাদদের জন্য দোয়া করবেন। বিশ্বের 74টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশকে সম্মানিত করেছে আনাস মাহফুজ ও আবু জর গিফারি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। চাকরি হারিয়ে এবার বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করালেন পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ। তার দাবি সরিয়ে দিতে পট পরিবর্তনের পর থেকে সুযোগ খুঁজছিল বিসিবি। ব্যক্তিগত আক্রোশেই এমন পরিণতি তার। যদিও ক্রিকেট বোর্ড বলছে অনুমতি না নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে যুক্ত হয় মহসিনের বিরুদ্ধে নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। মহসিন শেখের বিসিবির সঙ্গে চুক্তিটাই বিতর্কিত। অন্তত তার ভুলে এশিয়া কাপে আফগানদের যে ভরাডুবি হয় তাতে অমন ঘটনার পর তাকে চাকরি দেয়াটাই জন্ম দেয় নানান প্রশ্নের। টাইগার ক্রিকেটে হাতুড়ি সিংহে অধ্যায় শেষ হতেই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অ্যানালিস্টকেও বিদায় জানালো বিসিবি। কেবল বিদায় নয়, মহসিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ দেশের ক্রিকেট নিয়ন্ত্রকদের। গত জুনে বিসিবিকে না জানিয়েই কানাডার গ্লোবাল টি-20 ড্রাফটে চলে যান মহসিন। গুঞ্জন আছে তৎকালীন বোর্ড কর্তা আর হেড কোচের ছত্রছায়ায় অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেননি তিনি। এরপর এবারের বিপিএলেও একই কাজ করেছেন মহসিন। বিসিবিকে না জানিয়ে খুলনা টাইগার্সের সঙ্গে নিলামে বসে যান সাবেক টাইগার অ্যানালিস্ট। কেবল এই 2 ঘটনা নয়, দলের পারফরমেন্স সহ মহসিন শেখের বিরুদ্ধে অভিযোগ আছে আরও। তবে অভিযোগ আছে এই অ্যানালিস্টেরও।
They knew, they had every information off the record. There was email records and everything I had. So they can make whatever allegation. The thing is, they want to find out a reason to finish my contract. Even if this was the case, in my termination letter, they should state that this is the reason why you've been sacked. মহসিনকে বিদায় করে শুধুমাত্র উইন্ডিজ সিরিজে অ্যানালিস্টের দায়িত্ব দেয়া হয়েছে কর্ণাটকের অক্ষয় হিরোমাতকে। হাতুড়ু পরবর্তী অধ্যায়ে কোচিং স্টাফে রদবদল আসবে আরও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, বললেন ডক্টর ইউনূস। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন সুষ্ঠু হবে, বললেন নবনিযুক্ত সিইসি। এবং ডিসেম্বরে ঢাকা নয়াদিল্লি পররাষ্ট্র সচিবদের বৈঠক। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।